হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আমরা পশ্চিমবঙ্গের ডিটেল একটা ক্লাস করেছিলাম, যেখানে আমরা সমস্ত পশ্চিমবঙ্গের কোথায় কোন কতগুলো বর্ডার রয়েছে, কোথায় কি বিখ্যাত, কোনটা জিআই ট্যাগ পেয়েছে, কোনটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে, সমস্ত কিছু, তার ভৌগোলিক গুরুত্ব থেকে শুরু করে পলিটিক্যাল গুরুত্ব, সমস্ত গুরুত্বপূর্ণ স্কিম, এভরিথিং আমরা আলোচনা করে নিয়েছি একটা ডিটেল ক্লাসের মধ্যে। এবার জানার পালা যে সেখান থেকে আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন কিরকম অ্যারাইজ করতে পারে। তো আজকে আমি সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু চলে এসেছি তোমাদের জন্য। তো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে সেশনটাকে দেখবে। আর যারা এখন ক্লাসে জয়েন করে গেছো সকলকে বলবো যে এই ক্লাসটাকে সকলের সঙ্গে শেয়ার করে দিও এবং লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তাদের বলবো যে সকাল নয় সরি দুপুর 3টে থেকে আমার ক্লাস থাকে এই চ্যানেলে রেগুলার, সোম থেকে বৃহস্পতি। তাই এই ক্লাসটাকেও মিস করো না, তোমাদের সামনেই পরীক্ষা আছে। আর এই পরীক্ষার জন্য যাবতীয় ইম্পর্টেন্ট টপিকের ওপরে ক্লাস কিন্তু আমি অলরেডি তোমাদের করিয়ে দিচ্ছি। তাই কেউ কিন্তু মিস করবে না এই ক্লাসগুলো। যে কদিন পরীক্ষা তোমাদের আসছে, যতদিন না আসছে ততদিন পর্যন্ত যে কদিন ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস দেখবে এবং একটা খাতা পেন নিয়ে পাশে বসবে। ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো পাচ্ছ, যেগুলো তুমি উত্তর করতে পারছো না, সেগুলোকে খাতায় নোট করে রাখো এবং সেগুলোর ওপর আরো বেশি করে চর্চা করো। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু রিভিশন দাও, তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে এই আশা নিয়ে চলো শুরু করছে আজকে আমাদের ইম্পর্টেন্ট ক্লাস, যেখানে আমরা পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতি ঐতিহ্য জানবো, কিন্তু সেটা প্রশ্ন উত্তরের ফরম্যাটে। তো আর ক্লাস শুরু করার আগে আমি এইটুকু বলে দিই যে যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি তাহলে অবশ্যই জয়েন করে যেও। তাদের জন্য কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি পিন চ্যাট বা পিন কমেন্ট যেটা তোমাদের রয়েছে সেখানে অলরেডি শেয়ার করে দিয়েছি। তো সেখানে কিন্তু তোমরা জয়েন করে যাও। আরেকটা কথা বলে দিই, এই কোয়েশ্চেন আনসার প্র্যাকটিসের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে প্ল্যাটফর্ম আমাদের রয়েছে সেটা হলো টেস্ট প্রাইম। তো আমি প্রত্যেককে বলবো যে আর কিছু না হোক, এখন আর নতুন করে কিছু পড়তে না গিয়ে প্রত্যেকে পারলে টেস্ট প্রাইম নিজেদের জন্য একটা রেখে দাও। যেই টেস্ট প্রাইম তুমি এখন মাত্র 12 মাসের জন্য, 12 মান্থসের জন্য পুরো 1 বছরের অ্যাক্সেস পাবে, কিন্তু মাত্র 269 রুপিজে। অর্থাৎ এখন আমাদের টেস্ট প্রাইমের ওপর কিন্তু অফার আসছে। আর এই অফারের জন্য যে কোড তোমাকে ইউজ করতে হবে দ্যাট ইজ 1012। এই কোডটা লিখে নাও প্রত্যেকে, Y1012। এই কোডটাতেই তুমি কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে টেস্ট প্রাইমে। চলো, ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের জন্য স্ক্রিনে চলে এসেছে। পশ্চিমবঙ্গের কোন লোকনৃত্য ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের তালিকার অন্তর্ভুক্ত হয়েছে এবং এতে মুখোশ ব্যবহার আবশ্যিক করা হয়েছে? তো এটা আমাদের কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? গৌড়ীয় নৃত্য, পুরুলিয়া ছৌ, রায়বেশী, গম্ভীরা। আমি প্রত্যেকটা নাচ সম্পর্কে তোমাদের কিন্তু অলরেডি ক্লাসে পড়িয়ে দিয়েছি। যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছো তারাও জানো, এবং যারা এখন আমার ইউটিউব ক্লাস করছো রেগুলার তারাও কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো দিন এই কোয়েশ্চেনগুলোর উত্তর করেছো। তো বলো কোনটা হবে সঠিক উত্তর? এখানে আমাদের পুরুলিয়ার ছৌ হয়ে যাবে সঠিক উত্তর। হ্যাঁ, যেখানে আমরা কিন্তু মুখোশ দেখতে পাচ্ছি এবং এটাকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়া হয়েছে কত সালে? 2010 সালে এটাকে ইউনেস্কো থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট কি, এই যে মুখোশটা তোমরা দেখতে পাচ্ছ, এই বিরাট আকারের মুখোশটা, এই মুখোশটা কিন্তু ইটসেলফ জিআই ট্যাগ পেয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে। ঠিক আছে? এছাড়া আমরা ছৌ নাচ আর কোথায় কোথায় দেখতে পাই? আমরা ঝাড়খণ্ডে দেখতে পাই, উড়িষ্যায় দেখতে পাই, তবে উড়িষ্যার ময়ূরভঞ্জের ছৌতে কিন্তু আমাদের মুখোশ ব্যবহার হয় না, তাই তো? তো এগুলো আমাদের ডিটেল দেখে নিলাম। আর এই সূত্রধর সম্প্রদায়, মানে এই মুখোশগুলো মূলত পুরুলিয়ার সূত্রধর সম্প্রদায়ে যারা রয়েছেন সেই সমস্ত শিল্পীরাই তৈরি করে থাকেন। নেক্সট চলে আসো 2 নম্বর প্রশ্ন, প্রত্যেকেই উত্তর করবে। স্ক্রিনে প্রশ্ন চলে এসেছে, সকলে উত্তর করবে। পশ্চিমবঙ্গের কোন জেলার পোড়ামাটির জিআই ট্যাগ পেয়েছে? পোড়ামাটির ঘোড়া, টেরাকোটা হর্স যেটাকে আমরা বলে থাকি, সেটা জিআই ট্যাগ পেয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে? বীরভূম, নদিয়া, বাঁকুড়া, কোচবিহার। চলো, ম্যাপেও দিয়ে দিয়েছি, ম্যাপ থেকেও তোমরা উত্তর করতে পারো। প্রত্যেকে কিন্তু উত্তর করবে, ম্যাপেও রয়েছে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া। তো চিনতে পারছো কোন ডিস্ট্রিক্টের কথা বলা হচ্ছে? চিনতে কি পাচ্ছ কোন ডিস্ট্রিক্টের কথা বলা হচ্ছে? এক্স্যাক্টলি বাঁকুড়া হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এবং বাঁকুড়ার যে পাঁচমুড়া গ্রাম রয়েছে, সেই বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রাম এই বাঁকুড়া ঘোরার জন্য, যেটা টেরাকোটা আর্টে তৈরি এবং
এটা হচ্ছে তোমার পোড়ামাটি দিয়ে তৈরি করা হয়, সেটার জন্যই কিন্তু এটা বিখ্যাত। এবং এটা এখন আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের হস্তশিল্প হয়ে থাকে না, দেখবে বিভিন্ন জায়গায় হস্তশিল্প মেলা বসে ইত্যাদি, এবং সেখানে দেখবে সিম্বল হিসেবে ব্যবহার করা হয় কিন্তু এই টেরাকোটার ঘোড়াকে। তো এটাও আমাদের প্রশ্ন আসতে পারে যে এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে হস্তশিল্পের সিম্বল হিসেবে কোনটিকে ব্যবহার করা হচ্ছে, পুরুলিয়ার ছৌয়ের মুখোশ, নাকি টেরাকোটার ঘোড়া, নাকি ডোকরা আর্ট, নাকি দিতে পারে অন্য আর কিছু অপশানে, বা কোনোটাই নয় দিয়ে দিতে পারে। তো আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে টেরাকোটার ঘোড়া। নেক্সট দেখো মনসাচালি। মনসাচালি হচ্ছে এক রকমের মাটির মূর্তি, যেটাও কিন্তু এই বাঁকুড়াতেই তৈরি হয়, মনসাচালি বলা হয়ে থাকে, যার মাঝখানে দেবী বা ত্রিমূর্তির ছবি থাকে এবং পিছন দিকে সাপের ফনার মতো একটা ছবি থাকে, যেটাকে মনসাচালি বলা হয়ে থাকে। আর এই যে ঘোড়াটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অলরেডি জিআই ট্যাগ পেয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, বলো কি হবে উত্তর। পশ্চিমবঙ্গের কোন স্থানটি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত, বা গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল আমরা বলতে পারি? অযোধ্যা পাহাড়, মামা ভাগ্নে পাহাড়, গঙ্গানি, নাকি শুশুনিয়া, কোনটা হবে বলো? সকলে উত্তর করো, দেন তো আমি উত্তর বলেই দেবো প্রত্যেককে। তাহলে পশ্চিমবঙ্গের কোন স্থানটি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত হয়েছে, বল। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? গনগনি। ঠিক আছে, গঙ্গানি বা গনগনি, এটাই আমাদের উত্তর হবে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা অঞ্চলে শিলাবতী নদীর ধারে এটা অবস্থিত। ভূতাত্ত্বিক গঠন হিসেবে আমরা কি দেখতে পাই, এটি একটি প্রাকৃতিক ব্যাডল্যান্ড হিসাবে পরিচিত। ব্যাডল্যান্ড আমরা কাকে বলে থাকি, বা যেটাকে আমরা ক্ষয়প্রাপ্ত ভূমি বলি না, সেটাই হচ্ছে ব্যাডল্যান্ড। ওকে, আর লাল মাটি এবং প্রাকৃতিকভাবে এই অঞ্চলের যে মাটিটা রয়েছে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আগে পুরোটা জুড়ে ছিল, কিন্তু শিলাবতী নদী এখান দিয়ে প্রবাহিত হয়েছে এবং কিছু প্রাকৃতিক কারণের জন্য এই পাহাড়গুলো ক্ষয় হয়ে গেছে, এবং ক্ষয় হতে 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 দেখো ভেঙে 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 কিরকম গেছে। এই যে একটা ভূপ্রাকৃতিক মানে একটা মানে কি বলবো, একটা বৈশিষ্ট্য তৈরি করেছে, এটাকেই কিন্তু আমরা ব্যাডল্যান্ড বলে থাকি। এবং এটা এই ধরনের আকৃতির জন্যই, এই টাইপের যে পাথুরে আকৃতি আমরা দেখতে পাচ্ছি, এটার জন্যই এটা ফেমাস। তো এটা আমরা কোথায় দেখতে পাই? পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা অঞ্চলে শিলাবতী নদীর ধারে, এটাকে বলা হয় গঙ্গানি বা গনগনি। ঠিক আছে, চল নেক্সট প্রশ্ন, বলো কন্যা শিশুদের স্কুল ছুট আটকাতে এবং বাল্যবিবাহ রোধ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কোন প্রকল্প চালু করেছে? সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, নাকি গতিধারা, কোনটা হবে সঠিক উত্তর? এখানে আমাদের কোনটা হবে সঠিক উত্তর? কন্যা শিশুদের স্কুল ছুট আটকানোর জন্য এবং বাল্য বিবাহ, যাতে এই কম বয়সে বাচ্চাদেরকে বিয়ে দিয়ে দেওয়া, হ্যাঁ, এই ব্যাপারটাকে রোধ করার জন্য, তাদের যাতে পড়াশোনায় ইন্টারেস্ট আসে তাই জন্য, এবং তারা যাতে স্কুলে যায়, অন্তত যেটা প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষা সেইটা যাতে তারা পায়, তার জন্য তাদেরকে কোন প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে? কন্যাশ্রী, রাইট। এবং এই কন্যাশ্রী কিন্তু ইউনাইটেড নেশন থেকে যেটা অ্যাওয়ার্ড বলে, সেটা কিন্তু সেই পাবলিক অ্যাওয়ার্ড, পাবলিক অনার অ্যাওয়ার্ড, সেটা কিন্তু পেয়ে গেছে। ঠিক আছে, এর উদ্দেশ্য কি ছিল? অর্থনৈতিকভাবে যে সমস্ত পিছিয়ে পড়া ফ্যামিলি রয়েছে, সেখানকার যারা মেয়েরা রয়েছেন, যারা লেখাপড়া শিখতে পারছেন না, তাদেরকে স্কুল অবধি নিয়ে আসা, স্কুলের গণ্ডি পেরোনো, এবং তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা, এবং 18 বছরের আগে যাতে বিয়ে কোনোভাবেই সেই পরিবারের মানুষজন সেই মেয়েটিকে না দিয়ে দেয়, তার জন্যই কিন্তু এটা করা। এবং অন্যান্য প্রকল্পের মধ্যে আমরা সবুজ সাথী দেখতে পাচ্ছি, শিক্ষাশ্রী দেখতে পাচ্ছি, এগুলো ওই ক্লাস 9, 10, 11, 12 এই সময়ের যে মানে ছেলেমেয়েরা রয়েছে বা ছাত্রছাত্রী রয়েছে, তাদের জন্য এগুলো করা হয়েছিল। ঠিক আছে, চলো পরেরটা বলো, বাউল গানের সঙ্গে মূলত কোন বাদ্যযন্ত্রটি বাজানো হয়? সেতার, সানাই, একতারা, নাকি ধামসা? খুবই ইজি কোয়েশ্চেন এটা। বাউল গানের সাথে আমাদের কোন বাদ্যযন্ত্র বাজানো হয়ে থাকে? যে বাউল গানের একজন অন্যতম পথিকৃৎ, অন্যতম কণ্ঠশিল্পী, অন্যতম সুরকার এবং লেখক হচ্ছেন কে? লালন ফকির। তো সেই বাউল গান যেটা একতারা বাজিয়ে গাওয়া হয়ে থাকে, তাই তো? ওকে, তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, যেখানে আমাদের বাউল গানের একটা মেন বিষয় হচ্ছে আধ্যাত্মিকতা, তার সঙ্গে দেহতত্ত্ববাদ, এই দুটো জুড়েই কিন্তু রয়েছে আমাদের বাউল গান। মানব দেহের মধ্যে দিয়েই ঈশ্বরের সন্ধান করা, মানব জমিন রইল পতিত,
এই যে গানটা আমরা পাচ্ছি লালন ফকিরের, এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে দেহের ঈশ্বর আর কোথাও নেই, মানুষের শরীরের মধ্যেই আছে, মানব দেহের মধ্যেই লুক্কায়িত আছে। তো সেই ঈশ্বরের সন্ধান করাই হলো বাউল তত্ত্ব। ঠিক আছে, 2005 সালে এটা ইউনেস্কো বাউল গানকে মাস্টারপিস অফ ওরাল অ্যান্ড ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি এই লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, শ্রী চৈতন্যদেব কোন লোকনাট্য বা থিয়েটার শৈলীকে জনপ্রিয় করে তুলেছিলেন যা আদতে একটি মিছিল বা শোভাযাত্রা থেকে উদ্ভূত? আলকাপ, কুষাণ গান, যাত্রা নাকি ভাওয়াইয়া? কোনটা হবে সঠিক উত্তর? যেখানে শ্রী চৈতন্যদেবের একটা ভূমিকা রয়েছে এবং লোকনাট্য বা তোমার থিয়েটারকে সেখানে জনপ্রিয় করেছিলেন। এক্স্যাক্টলি সঠিক উত্তর হবে এখানে যাত্রা। কারণ দেখো পৌরাণিক কথাকেই এখানে কিন্তু ব্যাখ্যা করা হয় যাত্রার মধ্যে দিয়ে। আমরা রামায়ণ মহাভারতের কাহিনীকেই কিন্তু পরিস্ফুট হতে দেখি এবং সেটা গানের মধ্যে দিয়ে, অভিনয়ের মধ্যে দিয়ে, আমাদের সংলাপের মধ্যে দিয়েই পরিস্ফুট হতে দেখি। তো যাত্রা শব্দটি এসেছে গমন থেকে, তাই না? এবং শ্রী চৈতন্যদেব তার সমস্ত দলবল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করতেন। তো সেই গমন বা জার্নি থেকে এসেছে। তো তিনি এক জায়গায় থামতেন, সেখানে এরকম কিছু পৌরাণিক কাহিনী নিবেদন করতেন, তার যারা শিষ্যেরা ছিলেন তারা নিবেদন করতেন। এই ব্যাপারটা না তখন থেকেই প্রচলিত হয়ে আসছে এবং হতে 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 সেটাই আমাদের আধুনিক যাত্রাপালা এরকম নাম ধারণ করেছিল। এবং দেবদেবীদের শোভাযাত্রার সঙ্গে গান আর অভিনয়ের মাধ্যমে এটা পুরোনো দিনে পরিবেশন করা হতো। শ্রীহেতনের ভূমিকা আমরা এখানে দেখতেই পাচ্ছি। পঞ্চদশ শতকে শ্রী চৈতন্যদেব রুক্মিণী হরণ নাটকে এই রুক্মিণীর চরিত্রে অভিনয় করেছিলেন, যা যাত্রাপালার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আর এই যাত্রাপালায় বিবেক নামক একটা চরিত্র ছিল, যেটা কিনা আমাদের অন্তর, হ্যাঁ আমাদের বিবেক, সেই বিবেক কথা বলছে। এই 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 যে কনসেপ্টটা, এটা আমরা গ্রিক মাইথোলজি থেকেও পেয়ে থাকি। আমাদের গ্রিক যে সমস্ত মাইথোলজি বা গ্রিক নাটক দেখবে পুরোনো দিনের, সেখানেও কিন্তু আমরা এটা পেয়ে থাকি। আমাদের দেখবে সব থেকে পুরনো মহাকাব্য হিসাবে এত আমরা হিন্দু ধর্মের দিক থেকে যদি দেখি তাহলে রামায়ণ মহাভারত, আর যদি আমরা বিদেশি সাহিত্যের দিক থেকে দেখি তাহলে গ্রিসের হচ্ছে ইলিয়াড আর ওডিসি। তো সেখানে না অনেক 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 সিমিলারিটি রয়েছে, তো সেই জায়গাটা তোমরা দেখতে পাবে। ওকে, পরের প্রশ্ন, মেদিনীপুর জেলার বিখ্যাত জিআই ট্যাগ প্রাপ্ত হস্তশিল্প কোনটি যা মাসলন্দ ঘাস দিয়ে তৈরি হয়? বালুচরী শাড়ি, শীতলপাটি, মাদুরকাটি নাকি ডোকরা? কোনটা হবে সঠিক উত্তর? মেদিনীপুর জেলার বিখ্যাত জিআই ট্যাগ প্রাপ্ত হস্তশিল্প, যেটাকে আমরা মাসলন্দ ঘাস দিয়ে তৈরি করা হয়ে থাকে, কোনটা হবে? আমার যতদূর মনে হচ্ছে এটা মাদুরকাটি হবে, কারণ মাদুর বা শতরঞ্চি যেটা, সেটাই কিন্তু তোমার ওই ঘাসের উপাদান দিয়ে তৈরি করা হয়, তাই না? একটু শক্ত ধরনের যে ঘাস, সেটা দিয়ে তৈরি করা হয়ে থাকে। তো সেইটা দিয়ে তৈরি হয়। পশ্চিম মেদিনীপুরের সব যে অঞ্চলগুলো রয়েছে সেই জায়গার জন্য এটা বিখ্যাত। জিআই ট্যাগ পেয়ে গেছে 2018 সালে পশ্চিমবঙ্গে এই মাদুরকাটি জিআই ট্যাগ পেয়ে গেছে কিন্তু। এবং তো চলো শুরু করছি। আবার পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক সীমানা আমরা দেখেছিলাম, সেখান থেকে আমাদের কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে সেই জায়গাটা আমরা দেখে নিই। চলো, পশ্চিমবঙ্গের সাথে কটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে তোমাদের বলতে হবে। তো তোমরা প্রত্যেকে নিজেরাও উত্তর করতে পারো। এখানে আমি তোমাদেরকে আগের দিনই ক্লাসে বলে দিয়েছিলাম যে কতগুলো স্টেটের সঙ্গে পশ্চিমবঙ্গ সীমানা শেয়ার করেছে আর কতগুলো দেশের সাথে করে দিয়েছে। তো এখানে দেখো দেশ হিসেবে আমরা পাচ্ছি নেপালকে, আমরা পাচ্ছি বাংলাদেশকে এবং আমরা পাচ্ছি ভুটানকে। তাহলে তিনটে দেশের সাথে কিন্তু পশ্চিমবঙ্গ সীমানা শেয়ার করেছে। যদি আমরা আমাদের এইভাবে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্টকে ভাগ করে নিই, তাহলে আমরা দেখব ভুটান রয়েছে আমাদের নর্থ ইস্ট সাইডে, আমাদের বাংলাদেশ রয়েছে ইস্ট সাইডে এবং আমাদের ওয়েস্ট সাইডে রয়েছে নেপাল, তাই তো? ওয়েস্ট সাইডে বা নর্থ ওয়েস্ট সাইডে রয়েছে নেপাল। তো এটা আমরা দেখলাম। সুতরাং তিনটি দেশের সাথে আন্তর্জাতিক বর্ডার শেয়ার করে নিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আর সব থেকে লম্বা সীমানা কার সাথে রয়েছে? আমাদের বাংলাদেশের সাথে রয়েছে পশ্চিমবঙ্গের সব থেকে দীর্ঘ সীমানা। চলো পরের কোয়েশ্চেন কি বলেছে, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? খুবই ইজি কোয়েশ্চেন এটা আমাদের, তো আমরা বাকিগুলো জেনে নেব। পশ্চিমবঙ্গের যদি স্টেট অ্যানিম্যাল জিজ্ঞেস করে তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? মেছো বিড়াল। ঠিক আছে, মেছো বিড়াল বা ফিশিং ক্যাট, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের ফিশিং ক্যাট, যেটা পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিম্যাল হিসেবে
বিখ্যাত। আর আমাদের স্টেট পাখি যদি বলে তাহলে হোয়াইট থ্রটেড যে কিংফিশার রয়েছে না, মাছরাঙা পাখি, যার গলার কাছটা সাদা রঙের হয়, তো এই সাদা রঙের গলার কাছে ওয়ালা যে মাছরাঙা পাখি রয়েছে সেগুলো হয়ে যাচ্ছে আমাদের স্টেট বার্ডের মধ্যে পড়ছে। এবং রাজ্য ফুল যদি বলি তাহলে সেটা হবে শিউলি ফুল, যেটাকে আমরা নাইট ফ্লাওয়ারিং জাসমিন বলে থাকি। এবং রাজ্য গাছ যদি বলে তাহলে হবে ছাতিম গাছ, বা যেটাকে আমরা ডেভিলস ট্রি বলে থাকি। ওকে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের কোনটা স্টেট অ্যানিম্যাল, কোনটা স্টেট বার্ড, কোনটা স্টেট ট্রি, এগুলোকে আমাদের একটু দেখে যেতে হবে যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ। আর ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি বা সি এর জন্য যারা পরীক্ষা দেবে তাদের তো পুরো অল ওভার ইন্ডিয়াটাই দেখতে হবে। এবং যদি তোমাদের এই জায়গায় প্রশ্ন করে দেয় সিকিম থেকে যে সিকিমের স্টেট অ্যানিম্যাল কোনটা বলো, এই প্রশ্নটা কিন্তু আমাদের গ্রুপ সির জন্য আসতে পারে। তো সিকিমের স্টেট অ্যানিম্যাল কি বলতো? রেড পান্ডা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিকিমের স্টেট অ্যানিম্যাল। এরকম ভাবে বিভিন্ন জায়গার স্টেট অ্যানিম্যাল থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন দিতে পারে। চলো পরেরটা কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত? তো এটা রিপিটেড কোয়েশ্চেন, এটা আমি আগেও তোমাদের করিয়েছি। পুরুলিয়া জেলা আমাদের ছৌ নাচের জন্য বিখ্যাত, এবং এই ছৌ নাচ আমাদের একটি আধা শাস্ত্রীয় নাচের মধ্যে পড়ছে, এবং এটা আমাদের মার্শিয়াল আর্টের মধ্যেও কিন্তু পড়ছে। বিভিন্ন পুরাণের যেটা যুদ্ধের কাহিনী সেগুলো এই ছৌ নাচের মধ্যে দিয়ে ব্যক্ত হয়ে থাকে। ছৌ এর যে মুখোশ সেটাও জিআই ট্যাগ পেয়ে গেছে। চলো নেক্সট চলে যাই আমরা। নিচের কোন লোকসঙ্গীতটি মূলত মাঝিদের গান হিসেবে বিখ্যাত? মাঝিরা যে গানটা গেয়ে থাকেন সেটা কোনটা? ভাটিয়ালি গান হবে আমাদের সঠিক উত্তর। এবং নদীর স্রোতের অনুকূলে বা ভাটিতে নৌকা বাইতে বাইতে এই গান গাওয়া হয়ে থাকে। ভাওয়াইয়া গান কোনটাকে বলা হয়? উত্তরবঙ্গের কোচবিহার এবং সেই সংলগ্ন অঞ্চলে যে গান গাওয়া হয়ে থাকে সেটা হচ্ছে ভাওয়াইয়া গান। এবং এই ভাওয়াইয়া গান হলো বলা হয় মানে ওই উত্তরবঙ্গের ওখানে যে সমস্ত ট্রাইবাল এরিয়া রয়েছেন, মাহুত বলা হয় তাদের, এই মাহুতদের গান হচ্ছে বা মাহুইয়া বলা হয়ে থাকে, তো তাদের গান হচ্ছে এই ভাওয়াইয়া গান। ঠিক আছে, এবং গম্ভীরা আরেক ধরনের আমাদের ফোক ডান্স বা ফোক মিউজিকের মধ্যেও তোমরা ফেলতে পারো। তো এটা আমরা মেনলি কোথায় হয়ে থাকে? মালদা জেলাতে হয়ে থাকে। মালদা জেলাতে এই গম্ভীরা নাচ করা হয়ে থাকে। এবং এই গম্ভীরার যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে একদম তোমার সোশিও ইকোনমিক এবং পলিটিক্যাল বিষয় নিয়ে কিন্তু একটা গম্ভীর পরিবেশনা হয়ে থাকে এই গম্ভীরা নাচের মধ্যে দিয়ে, একদম সিরিয়াস ইস্যু নিয়ে, সোসাইটির কোনো একটা মানে দুঃখ দুর্দশামূলক কাহিনী বা কিছু একটা ডিম্যান্ড যেটা হয়তো অনেক দিন ধরে মানুষ জানাচ্ছে কিন্তু ফুলফিল হচ্ছে না, তাদের নিজেদের একটা মানে সিরিয়াস কোনো একটা বিষয় নিয়েই এখানে কিন্তু মূলত এই গম্ভীরা ডান্সের মধ্যে ব্যক্ত করা হয়ে থাকে। এরপর দেখো বলেছে ভাদু উৎসব যেটা পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে প্রধানত পালিত হয়? তো এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? পুরুলিয়াতে এবং বাঁকুড়াতে, তোমাদের বলেছিলাম না। আর পুরুলিয়াতেই ওই টুসু ভাদু পরব দেখতে পাওয়া যায়। তাহলে পুরুলিয়া এবং বাঁকুড়া অর্থাৎ যেখানটা রাঢ় সমভূমি আমরা বলে থাকি, তো সেই রাঢ় অঞ্চলে আমরা দেখতে পাই কোন কোন উৎসব? ভাদু উৎসব। ঠিক আছে, এবং এই ভাদু উৎসব কোন মাসে পালন করা হয়ে থাকে? ভাদ্র মাসে। ভাদ্র মাসকেই ওখানে লোকাল ভাষায় ভাদু মাস বলা হয়ে থাকে। এবং এটা মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাতে খুবই জনপ্রিয়। কাশীপুরের রাজকন্যা ভদ্রেশ্বরীর স্মরণে এই গান গাওয়া হয়ে থাকে, এবং এটা অবিবাহিত মেয়েদের দ্বারা পালিত হয়। এই জায়গা থেকে প্রশ্ন আমাদের দিতে পারে যে এই ভাদু পরব বা ভাদু উৎসব কারা পালন করে থাকে? তো মনে রাখবে এটা কিন্তু আনম্যারিড যে সমস্ত মেয়েরা রয়েছেন তারাই কিন্তু এই উৎসব পালন করে থাকে। এবং উৎসবের শেষে ভাদু মূর্তি, যে মূর্তি একটা বানিয়ে তারা পুজো করে, সেই মূর্তিটাকে বিসর্জনও দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই যে ভদ্রেশ্বরীর একটা মূর্তি ওরা কাল্পনিক মূর্তি বানায় এবং সেই মূর্তিকেই পুজো করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন বলেছে সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে কোন ফসলের উৎপাদন ভারতে প্রথম স্থান অধিকার করেছে? গম, পাট, চা, কফি। কোনটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর? সব থেকে বেশি উৎপাদন আমাদের পশ্চিমবঙ্গে কোনটা হয়ে থাকে? জুট বা পাটের উৎপাদন। ঠিক আছে, জুট বা পাটের উৎপাদন। এক্ষেত্রে বলে রাখি এই চা যেটা, এটা কিন্তু আমাদের দার্জিলিং এ হয়ে থাকে, এবং দার্জিলিং এর যে চা, সেই চাই কিন্তু আমাদের প্রথম জিআই ট্যাগ পেয়েছিল, তাই তো? আমাদের ইন্ডিয়া থেকে প্রথম জিআই ট্যাগ পেয়েছিল, এটাও নিশ্চয়ই তোমরা জানো।
আর এই পাট যে চাষ করা হয়ে থাকে সেটা আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি চাষ করা হয়, বলতে পারো প্রথম স্থান অধিকার করে নিয়েছে পশ্চিমবঙ্গ। আর এছাড়া ধান উৎপাদনেও কিন্তু পশ্চিমবঙ্গ অন্যতম একটা শীর্ষস্থান দখল করে আছে, যেখানে ধানের কথা যদি আমি বলি, জাতীয় উৎপাদনের 12.87% ধান পশ্চিমবঙ্গ থেকে উৎপাদিত হয়। আর চা উৎপাদনে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 373.48 মিলিয়ন কেজি চা এই আমাদের পশ্চিমবঙ্গ থেকে উৎপাদন হয়। আর চা মেনলি দার্জিলিং থেকে উৎপাদন হয়ে থাকে। এটা কিন্তু 2024 সালের বেস্ট অন মানে ডেটার উপর বেস করে আমি বললাম, ঠিক আছে। তারপরে হয়তো এখনো পর্যন্ত আর সার্ভে করা হয়নি, তো 2024টাই লাস্ট সার্ভে হয়েছে, তার রেসপেক্টে এই ডেটাটা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকদের সর্বোচ্চ কত টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে স্থির করা হয়েছে। তো এই ধরনের যে কৃষি প্রকল্পগুলো এসেছে বা কৃষকদের জন্য যে সমস্ত স্কিম আনা হয়েছে, সেটা কিন্তু আমাদের স্টেট বাজেটের তরফ থেকে এবং ইউনিয়ন বাজেটের তরফ থেকে দুটো দিক থেকেই ভালো করে দেখে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে। কারণ তোমাদের কারেন্ট ইকোনমির অ্যাফেয়ার্স যেটা রয়েছে, সিএ বেসড অন ইকোনমি, সেখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দিতেই পারে। তাই জন্য অবশ্যই ইন্ডিয়ার পুরো সেন্ট্রালের রেসপেক্টও মনে রাখবে, আবার ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা যেহেতু, তো ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টও মনে রাখতে হবে। এখানে আমাদের অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 10,000 টাকা। তাহলে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদের এটা বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হবে কত? 10,000 টাকা। 2025 সাল পর্যন্ত প্রায় 1.10 কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং মোট 27,016 কোটি টাকা প্রদান করা হয়েছে এই প্রজেক্টের মধ্যে। এছাড়া কৃষকদের মৃত্যুজনিত কারণে যে ইন্স্যুরেন্সের কথা হয়, সেই ইন্স্যুরেন্স বাবদ পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি। তো এক্ষেত্রে আমি তোমাদের মানে আমাদের ইন্ডিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নিয়ে আমি তোমাদের বলেছিলাম যে গডউইন অস্টিন বা K2 এবং আমাদের কাঞ্চনজঙ্ঘা নিয়ে একটা বেশ টাসল আছে, তাই তো, এবং সেটার একটা আলাদা রিজন আমি তোমাদের অলরেডি ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। বাট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমাদের প্রশ্ন করে, তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে? সান্দাকফু। এবং অনেকেই কিন্তু সান্দাকফু ঘুরতে যায়, যেখানে ট্রেকিং করা হয়। সান্দাকফু খুব সুন্দর একটা জায়গা, তো সেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা কত মনে রাখা খুব ইজি, 36 মনে রাখলেই আমাদের হয়ে যাবে এত মিটার, অর্থাৎ যদি আমরা ফুটে বলি তাহলে 11,930 ফুট। এবং এটা কোন আমাদের রেঞ্জের মধ্যে আছে? অবশ্যই হিমালয়ান রেঞ্জে রয়েছে এবং সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে এটা কিন্তু অবস্থিত। এখান থেকে বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা মানে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। বিশ্বের তৃতীয় বলেছে, কিন্তু এটা মাথায় রাখবে, ইন্ডিয়ার বলেনি। আচ্ছা, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি প্রকল্প দেউচা পাচামি, এটা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কয়লা প্রকল্পের কথা বলা হচ্ছে, কয়লা খনি, ঠিক আছে। এটা কোথায় রয়েছে? আমাদের বীরভূমে রয়েছে। বীরভূম হয়ে যাবে, অপশন সি হবে সঠিক উত্তর। দেউচা পাচামি কয়লা ব্লক, এটা বীরভূম জেলাতে রয়েছে। এটা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কয়লা ভান্ডার হিসেবে কিন্তু বিবেচিত। এখানে প্রায় 1 লক্ষ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রয়েছে তাহলে কেন যে হচ্ছে না আমি এটাই বুঝতে পারি না। যাই হোক, শুধু আনএমপ্লয়মেন্ট বাচ্চাদের জন্য কেন ভাতার ব্যবস্থা করা হচ্ছে? হোয়াট এভার। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? তিস্তা, হুগলি, দামোদর, অজয়। খুব ইজি কোয়েশ্চেন, তো এখানে আমাদের সঠিক উত্তর হবে দামোদর। দামোদরকে কেন বলা হয়ে থাকে? কারণ এর যে জলোচ্ছ্বাস এবং তার ফলে যে বন্যা দেখা দিত, তাই জন্যই কিন্তু এই নদীটাকে আমরা বাংলার দুঃখ বলে থাকি। সিমিলারলি অন্যান্য নদী যেগুলো রয়েছে, যেরকম ধরে নাও আসামের দুঃখ কাকে বলা হয়? প্রশ্ন দিতে পারে। বিহারের দুঃখ কাকে বলা হয়? প্রশ্ন দিতে পারে। এগুলো তোমরা নিজেরা কিন্তু তৈরি করবে। আমি চাইলে বলে দিতে পারি, কিন্তু আমি বলে দিলে তোমাদের খাতার মধ্যেই বন্দি হয়ে থাকবে, মুখস্থ আর হবে না। তো উড়িষ্যার দুঃখ কাকে বলা হয়? এগুলো কয়েকটা এরকম রয়েছে, তো অবশ্যই কিন্তু এটা দেখবে। যদি আবার এখানে এরকম প্রশ্ন করতো যে উত্তরবঙ্গের দুঃখ, তাহলে কিন্তু আমাদের অন্য উত্তর হতো। উত্তরবঙ্গের দুঃখ কিন্তু আমরা কাকে বলে থাকি? সরি, উত্তরবঙ্গের দুঃখ কিন্তু আমরা আবার তিস্তাকে বলে থাকি,
ঠিক আছে, তাহলে এই স্টেটগুলোর দুঃখ আমরা কোন কোন নদীকে বলি তোমরা কিন্তু অবশ্যই তৈরি করে নেবে অ্যাডিশনালি। ঠিক আছে, চলো পরেরটায় চলে আসো। পশ্চিমবঙ্গের নবগঠিত আলিপুরদুয়ার জেলা কোন বিভাগের অন্তর্গত? তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? মালদা, জলপাইগুড়ি, প্রেসিডেন্সি, বর্ধমান। জলপাইগুড়ি বিভাগ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এখানে কতগুলো আমাদের এরকম ডিভিশন রয়েছে অবশ্যই দেখে রাখবে, আমি ক্লাসে ডিটেল ক্লাসে বলে দিয়েছিলাম। তো এই ডিভিশনসগুলোর আন্ডারে কোন কোন জেলা পড়ছে এবং কোনটা তোমার হেডকোয়ার্টার হিসেবে বিবেচিত হচ্ছে সেই জায়গাটা কিন্তু দেখে রাখতে হবে। তো এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, ডিভিশনসের মধ্যে আমাদের আলিপুরদুয়ার হয়ে যাচ্ছে জলপাইগুড়ি বিভাগের মধ্যে পড়ছে। তো 5টা টোটাল এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং। এইগুলো আমাদের কোন বিভাগের মধ্যে পড়ছে? জলপাইগুড়ি বিভাগে পড়ছে। আর 2011 সালের পর থেকে প্রশাসনিক কাজের সুবিধের জন্য নতুন জেলা এবং মহকুমা গঠনের কথা বলা হয়েছিল। নেক্সট চলে আসো, 2025-26 অর্থবর্ষে সুফল বাংলা এই প্রকল্পের সম্প্রসারণের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? তো সুফল বাংলা মানে ফলের জন্য, তো এখানে আমাদের অ্যাকচুয়ালি 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সুফল বাংলা প্রকল্পের মাধ্যমে। ন্যায্য মূল্যে যাতে কৃষিজাত পণ্য বিক্রি করা হয়, যাতে সঠিক মূল্যে সাধারণ মানুষ এই পণ্য পেতে পারে, তার জন্যই এইটা মানে করা হয়েছিল। এবং এখানে 2025-26 সালের যে বাজেট, স্টেট বাজেট ছিল, সেখানে এই প্রকল্পের জন্য টোটাল 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। 350টি নতুন এরকম আউটলেট খোলা হয়েছে, 200টি প্রক্রিয়মেন্ট সেন্টার খুলে দেওয়া হয়েছিল, পরিকল্পনা করা হয়েছিল। উত্তরবঙ্গের মেচ সম্প্রদায়ের নারীরা বসন্ত উৎসবে কোন নৃত্য পরিবেশন করে থাকেন? তো এটা আমি আগেও তোমাদের বলেছি, বাগরুম্বা। এটা কোন টাইমে হয়ে থাকে? মেচ সম্প্রদায়ের মানুষরা করে থাকে, সেটা হচ্ছে বসন্তকালীন একটা উৎসব হয়ে যাচ্ছে এটা, যেটা বাগরুম্বা। এবং মেচ মহিলারা এরা মূলত রঙিন পোশাক এবং ভঙ্গি প্রজাপতির মতো করে এই ডান্সটা করা হয়ে থাকে। এবং এটা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় খুব জনপ্রিয় একটা লোকনৃত্য হিসেবে পরিবেশিত হয়। আর এই মানে বসন্ত উৎসব আমাদের আর কোন স্টেটে খুব বেশি বড় করে পালন করা হয়? বীরভূমে। বীরভূমের যে শান্তিনিকেতন রয়েছে সেখানে কিন্তু খুব বড় করে পালন করা হয়ে থাকে। আর কি হয় শান্তিনিকেতনে? আমরা আরেকটা যেটা দেখি, বসন্ত উৎসবের পাশাপাশি আমরা দেখতে পাই যে এখানে আমাদের যে তোমার ধরো তোমার পৌষ উৎসব, যেটা পৌষ পার্বণ আমরা যেটাকে বলে থাকি, সেই পৌষ উৎসবও কিন্তু খুব ধুমধাম করে বা খুব বড় করে পালন করা হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো বলেছে সবুজশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কি? কৃষকদের বিনামূল্যে বীজ প্রদান, নবজাতকের মাকে চারাগাছ প্রদান, বিদ্যালয়ে সাইকেল প্রদান, নাকি সেচ ব্যবস্থার উন্নতি? তো এটা আমাদের কোনটা হবে সঠিক উত্তর? এইটা, অপশন বি, নবজাতকের যিনি মা রয়েছেন তাকে গাছ উপহার দেওয়া হয়, চারা গাছ, মানে যাতে কি হয় আমাদের মানে দেশের যে এনভায়রনমেন্ট সেটাও ভালো থাকবে, আমাদের রাজ্যের এনভায়রনমেন্ট সেটাও সুরক্ষিত হবে, পাশাপাশি একটা নতুন ফুটফুটে শিশু নবজাতকের জন্ম হয়েছে সেটাকেও একটা রিপ্রেজেন্ট করা হয়। তো দুটোই অ্যাকচুয়ালি এখানে মিনিং হয়। তাহলে সবুজশ্রী প্রকল্পের অধীনে নবজাতক শিশুর মায়েদের একটা মূল্যবান চারা গাছ দেওয়া হয়। এবং এই যদি আমরা দেখে থাকি তাহলে 2025 সালের তথ্য অনুযায়ী আমরা দেখতে পাবো যে এরকম প্রায় 48 লক্ষ চারা গাছ কিন্তু পোতা হয়েছে। এবং অবশ্যই আমাদের রাজ্যে তাহলে 48 লক্ষ গাছ অন্তত বেড়েছে। তাহলে এটি পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের আর্থিক সুরক্ষার কথা ভেবেই কিন্তু এই প্রকল্প চালু করা হয়েছে। আমার মনে হয় এই টাইপের প্রকল্প আরো বেশি 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 করে আসুক, যাতে আমাদের সমাজের, আমাদের ইকোনমির, আমাদের এনভায়রনমেন্টের সমস্ত কিছুর দিক থেকে সুবিধা হয়। শুধু যে জায়গাগুলোতে কর্মসংস্থান রয়েছে সেই জায়গাগুলোও যাতে ফুলফিল হয়ে যায় আমাদের মানে ভাতার পরিবর্তে, সেটাও আমরা কামনা করে থাকি। যাই হোক, তো নেক্সট চলে আসো, পূর্ব ভারতের প্রথম সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? সঠিক উত্তর কোনটা হবে? বক্রেশ্বর, সাঁওতালডিহি, সাগরদিঘি, কোলাঘাট। সঠিক উত্তর হয়ে যাবে এখানে আমাদের সাগরদিঘি, যেখানে আমাদের ভারতের প্রথম সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা দেখতে পাবো, যেখানে 660 মেগাওয়াট ক্ষমতার কিন্তু এই সুপার ক্রিটিক্যাল
যে ইউনিট রয়েছে সেটা স্থাপন করা হয়েছে। এটা কোথায় না, মুর্শিদাবাদ জেলাতে, এবং এটা পূর্ব ভারতের মধ্যে প্রথম আর পশ্চিমবঙ্গের একমাত্র সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র। তো এটা মনে রাখবে। এছাড়া শালবনীতে একটা রয়েছে, যেটা 1600 মেগাওয়াটের একটা নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। নেক্সট চলে আসো, পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত? তো এটা আমাদের একটা পলিটির অ্যাঙ্গেল থেকে প্রশ্ন। এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, 294টি। 294টি হচ্ছে মোট বিধানসভার আসন সংখ্যা। পশ্চিমবঙ্গ থেকে লোকসভার আসন সংখ্যা 42 এবং রাজ্যসভার আসন সংখ্যা টোটাল 16টি। পটচিত্র, পটচিত্র শিল্পের সাথে যুক্ত শিল্পীদেরকে কি বলা হয়ে থাকে? তো পটচিত্র শিল্প মেনলি পটুয়া বলা হয়ে থাকে তাদেরকে। তো পটুয়া হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো, বলেছে ভারতের পর্যটন মন্ত্রকের 2025 সালের তথ্য অনুযায়ী বিদেশি পর্যটক আগমনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান কত? তো এখানে পশ্চিমবঙ্গে আমাদের মেন অ্যাট্রাক্টেড অনেকগুলো স্পট রয়েছে, এবং সেখানে শুধু দেশের মানুষেরাই নয়, দূর দূরান্ত থেকে বিদেশ থেকেও কিন্তু মানুষজন আসে পশ্চিমবঙ্গ ভিজিট করতে এবং পশ্চিমবঙ্গ ঘুরে দেখতে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, বিদেশি আগমনের র্যাঙ্কিং হিসেবে আমাদের স্টেট সেকেন্ড পজিশনে রয়েছে। ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেন্ডিয়াম থেকে কিন্তু এই ডেটা বার করা হয়, এবং 2025-এর তথ্য অনুযায়ী আমরা দেখতে পাবো যে সেখানে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে অবস্থান করছে বিদেশি পর্যটকদের আগমনের ভিত্তিতে। তো টোটাল এখন দেখতে পাবো যে 24.24 কোটি পর্যটক দেশি বিদেশি মিলিয়ে ভারতে এসেছেন। সিটি অফ জয় আমরা কাকে বলি? নান আদার দ্যান কলকাতা। কলকাতাকেই আমরা সিটি অফ জয় বলে থাকি। তো এই হচ্ছে আমাদের ছিল টোটাল কোয়েশ্চেন আনসারের সিরিজ, এবং যেখানে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা কিন্তু জেনে নিলাম। এর আগেও আমি একটা পুরো ডেসক্রিপটিভ ক্লাস তোমাদের করিয়েছি, সেখানে আরো অনেক প্রকল্প, আরো অনেক ডেটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম। প্রত্যেকে কিন্তু পরীক্ষার জন্য এই জায়গাগুলো ভালো করে তৈরি করে যাবে, ভালো করে মুখস্থ করে যাবে, এবং অবশ্যই টেস্ট প্রাইম থেকে টেস্ট দিতে ভুলবে না। টেস্ট প্রাইম কিন্তু একটা এমন প্ল্যাটফর্ম যেখান থেকে তুমি সমস্ত কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করতে পারো, মক টেস্ট দিতে পারো, সাবজেক্ট বেসড মক, টপিক বেসড মক তুমি প্র্যাকটিস করতে পারো। তাই কখনোই টেস্ট প্রাইমকে অবহেলা করে এগিয়ে যেও না। টেস্ট প্রাইম সবসময় কাছে রাখো। এখনো যদি তোমার ফোনে না থাকে, তোমার ল্যাপটপে না থাকে, টেস্ট প্রাইমের সাবস্ক্রিপশন নিয়ে নাও। আমি তোমাদের ভালোর জন্য বলছি, যত মক দেবে তত অ্যাকিউরেসি বাড়বে, তত তোমাদের কনফিডেন্স বিল্ড আপ হবে, যত কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। ঠিক আছে? তো অবশ্যই Y1012 এই কোডটাকে অ্যাপ্লাই করে নিও, ম্যাক্সিমাম ডিসকাউন্টে পেয়ে যাবে। 12 মাসের জন্য মাত্র 269 রুপিজে তুমি কিন্তু টেস্ট প্রাইম পেয়ে যাবে। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও, যেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি তোমাদের কমেন্ট সেকশনের পিন কমেন্টে দিয়ে দেবো। চলো টাটা, ভালো থেকো সকলে। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ক্লাসে। আর কি কি টপিকের উপরে তোমরা ডিটেল ক্লাস করতে চাও অবশ্যই আমাকে লিখে জানিও কমেন্টে। চলো বাই।